শুভ সকাল সবাইকে। আজ 22 নভেম্বর, 6 অগ্রহায়ণ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বদলে গেল আসামের করিমগঞ্জ জেলার নাম, এখন থেকে শ্রীভূমি জেলা, জারি সরকারি বিজ্ঞপ্তি। ক ডিস্ট্রিক্ট গঠনে জনতার দুয়ারে এসে গেছে প্রশাসন, বলেছেন দিশপুরের ক ডিসি মনজিদ বরকাকতি। ডিবি স্টক তদন্ত, অনলাইন জালিয়াতি, শহরে সিবিআই তল্লাশি অভিযুক্তের বাড়িতে। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরটি হলো, মার্কিন মুলুকে গ্রেফতারি পরোয়ানা আদানির বিরুদ্ধে ব্রাইবারি স্কিম, এফবিআই তদন্তে মামলা নিউ ইয়র্ক কোর্টে। শেয়ারে 10, একদিনে খোয়া গেল 2,60,000 কোটি, চুক্তি বাতিল কেনিয়ার। এবারে শুনুন বিস্তারিত খবর। সরকারিভাবে বদলে গেল আসামের করিমগঞ্জ জেলা ও করিমগঞ্জ শহরের নাম, এখন থেকে করিমগঞ্জের পরিবর্তে পরিচিত হবে শ্রীভূমি নামে। বৃহস্পতিবার বিকাল 3:30 নাগাদ রাজ্যের সাধারণ প্রশাসনের প্রধান সচিব মুকেশ চন্দ্র সাহু স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুসারে জেলাটি এখন থেকে শ্রীভূমি নামে পরিচিত হবে। এছাড়া করিমগঞ্জ শহরকে বলা হবে শ্রীভূমি শহর। আশা করা হচ্ছে এই পরিবর্তন আগামী সপ্তাহে সমস্ত অফিসিয়াল নথি এবং স্বাক্ষরে বাস্তবায়িত হয়ে যাবে। জেলার বাসিন্দা এবং ব্যবসায়ীদের নতুন নামের সাথে সাযুজ্য রেখে তাদের ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, রাজ্যে ক ডিস্ট্রিক্ট অর্থাৎ সমজেলা গঠনের ফলে জনসাধারণের একবারে কাছাকাছি দুয়ারে এসে গেছে প্রশাসন, যার দরুন যে কোনো সমস্যার স্পট সলিউশন হয়ে যাচ্ছে, বলেছেন নবগঠিত দিশপুর ক ডিস্ট্রিক্টের কমিশনার মনজিদ বরকাকতি। বৃহস্পতিবার বশিষ্ঠ এলাকায় ক ডিস্ট্রিক্ট কার্যালয়ে বসে সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলছিলেন ক ডিস্ট্রিক্ট কমিশনার মনজিদ বরকাকতি। তিনি বলেন, সমজেলা গঠনের মাত্র 1 মাস হয়েছে, এর মধ্যে জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়েছে 75%। বলেন, 1 মাস আগে সমজেলা গঠনের আগে এনওসি সংক্রান্ত 314টি মামলা বিচারাধীন ছিল, কিন্তু 30 দিনের মধ্যে এখন বিচারাধীন মামলা মাত্র 84টি। সমজেলা কমিশনার বলেন, আগে সার্কল অফিস থেকে কাগজপত্র জেলা শাসকের কার্যালয়ে পাঠানো হতো। জেলা শাসকের দপ্তরে এই কাজের জন্য নিয়োজিত অতিরিক্ত জেলা শাসক গুয়াহাটির 5টি সার্কল অফিসের কাজ দেখাশোনা করতেন। অতিরিক্ত কাজের চাপে মানুষকে নানা সমস্যায় পড়তে হতো, আজ সেসব সমস্যা চুকে গেছে। প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে সমজেলা গঠন হয়ে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। বিশাল কাজের চাপে মানুষ সহজে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন না, কিন্তু আজ মানুষ এখানে এসে সহজেই সমজেলা শাসকদের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হচ্ছেন, ফলে তাদের কাজও দ্রুত সম্পন্ন হচ্ছে। সিডিসি বরকাকতি জানান, জেলার সব কাজ একই জেলা কার্যালয়ে হচ্ছে। সিঙ্গল উইন্ডো সিস্টেমের অধীনে এই অফিসের সব কাজ সম্পন্ন করা হয়। ছোট ছোট এলাকায় বিভক্ত হয়ে কাজ করা সহজ হয়েছে। এক জিজ্ঞাসার জবাবে ক ডিস্ট্রিক্ট কমিশনার বরকাকতি বলেন, ক ডিস্ট্রিক্ট গঠনের ফলে অফিসে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ নিশ্চিতভাবে শেষ হয়েছে। তিনি দালালদের কাছে না যেতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। কোনো কাজে কারো কোনো সমস্যা হলে সরাসরি এসে তার সঙ্গে দেখা করতে পারেন। আরেক প্রশ্নের জবাবে ক ডিস্ট্রিক্ট কমিশনার বলেন, জেলা পর্যায়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তিনি বলেন, এজন্যই এবার দুর্গাপূজা, ছট পূজা প্রভৃতি অনুষ্ঠানের সময় কোনো বিঘ্ন ঘটেনি। সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসন একসঙ্গে কাজ করছে, যাতে সাধারণ মানুষকে সর্বোচ্চ পরিষেবা প্রদান করা যায়। পরবর্তী খবরটি হলো, আর্থিক কেলেঙ্কারি সূত্র ধরে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বৃহস্পতিবার শিলচরের তনয় দেবের বাসভবনে তল্লাশি চালিয়েছে। আর্থিক কেলেঙ্কারির এজাহারের ভিত্তিতে রাজ্য জুড়ে যে তদন্ত চলছে, তারই সূত্র ধরে সিবিআই অফিসাররা তনয় দেবের বাড়িতে তল্লাশি চালিয়ে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে। রাজ্যে দীর্ঘদিন ধরেই ডিবি স্টক কনসালটেন্সি নামে একটি সংস্থা বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিল। তনয় দেবের বাসভবন থেকে যেসব নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে এই তদন্তের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচন হবে বলে সিবিআই অফিসাররা মনে করছেন। রাজ্য সরকার সারা রাজ্যের আর্থিক কেলেঙ্কারির মামলাগুলোর তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। গত 18 নভেম্বর কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এই ডিবি স্টক কনসালটেন্সির প্রতিনিধি মোনালিসা দাসের বিরুদ্ধে আদালতে চার্জশিটও পেশ করেছে। দীর্ঘদিন ধরে এই কোম্পানিটি অনলাইনে রাজ্যের মানুষের সঙ্গে জালিয়াতি করছিল। 18 নভেম্বর মোনালিসা দাসের বিরুদ্ধে চার্জশিটটি পেশ করা হয় গুয়াহাটির চানমারির সিবিআইয়ের বিশেষ আদালতে।
তদন্তের সূত্রে যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় ডিবি স্টক কনসালটেন্সি বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে বহু অর্থ সংগ্রহ করেছে। এমনকি বিনিয়োগকারীদের যে বেশি অর্থ দেওয়া হবে সেটা 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখিতভাবে উল্লেখ রয়েছে। কিন্তু পরবর্তীকালে বিনিয়োগকারীরা এই কোম্পানির কাছ থেকে কোনো অর্থ পাননি। এই প্রেক্ষাপটে তদন্ত শুরু করে সিবিআই এবং তার সূত্র ধরে শিলচরের বাসিন্দা তনয়দেবের বাড়িতে তল্লাশি চালিয়ে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে সিবিআই। পরবর্তী খবরটি হলো মার্কিন মুলুকে গ্রেফতারি পরোয়ানা আদানির বিরুদ্ধে ব্রাইবারি স্কিম, এফবিআই তদন্তে মামলা নিউ ইয়র্ক কোর্টে। এবার আর হিন্ডেনবার্গের মতো কোনো বেসরকারি আন্তর্জাতিক সংস্থা নয়, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আদানিদের বিরুদ্ধে ফৌজদারি দুর্নীতির অভিযোগ দায়ের করল মার্কিন আদালত, তাও আবার দেশটির নামী তদন্তকারী সংস্থা এফবিআই এর তদন্তের ভিত্তিতে। বুধবারই নিউ ইয়র্কের আদালত সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষ দেওয়ার অভিযোগে রুজু করেছে আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, তার ভাইপো সাগর আদানি সহ অন্য 6 জনের বিরুদ্ধে। নিউ ইয়র্কের ওই জেলা আদালত গৌতম আদানি ও সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। নতুন এই ঘটনা প্রবাহে আদানি গোষ্ঠীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের দর এদিন হুড়মুড়িয়ে কমেছে শেয়ার বাজারে। তার নিজস্ব সম্পত্তির পরিমাণও একদিনে 1 লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছে। একই সঙ্গে এই ঘটনা ভারতের জাতীয় রাজনীতিতেও নতুন করে ঝড় তুলেছে। নিউ ইয়র্কের ইস্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে এদিন এক বিবৃতি জারি করে বলা হয়েছে, গৌতম ও সাগর আদানি সহ অন্য 6 জনের বিরুদ্ধে মোট 5টি ফৌজদারি মামলা রুজু করা হয়েছে। মার্কিন লগ্নিকারীদের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি ডলার তোলার জন্য শেয়ারে জালিয়াতি করার অভিযোগ রয়েছে আদানি গ্রিন এনার্জির বিরুদ্ধে। অভিযোগ, এই সংস্থার পক্ষে মিথ্যা প্রতিশ্রুতি, বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এসব মামলাতেই গৌতম আদানি ও সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত। গত অক্টোবরে দায়ের হওয়া এই মামলার তদন্তের দায়িত্বে ছিল মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। তারা আদালতের কাছে যে বিস্ফোরক রিপোর্ট দাখিল করেছে তাতে দাবি করা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে সৌরশক্তির প্রকল্প পেতে আদানি গ্রিন এনার্জি সরকারি আমলাদের 2200 কোটি টাকা ঘুষ দিয়েছে। বিষয়টিকে ব্রাইবারি নোট বলে উল্লেখ করে এফবিআই তাদের রিপোর্টে জানিয়েছে, এই ঘুষ দেওয়ার ব্যাপারে তাদের কাছে সেলফোন সহ অন্য ডিজিটাল প্রমাণও রয়েছে। এক্ষেত্রে আদানি গ্রিনের প্রধান তথা গৌতম আদানির ভাইপো সাগরের মুখ্য ভূমিকা ছিল বলেও এফবিআই অভিযোগ। যদিও এই জোরের মুখে বুধবার এক বিবৃতি জারি করে আদানি গোষ্ঠীর পক্ষে মার্কিন আদালতে দায়ের অভিযোগ এবং এফবিআই তদন্তকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, তবে এ ব্যাপারে তারা কোন পথে হাঁটতে চলেছে তা এদিনের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। মার্কিন আদালতে মামলা ও এফবিআই তদন্ত রিপোর্টের গুরুত্ব কিন্তু অতীতের সব অভিযোগ থেকেই আলাদা। 22 মাস আগে মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গের এক বিস্ফোরক রিপোর্ট প্রথমবারের মতো আদানি গোষ্ঠীকে বিপদের মুখে ফেলে দিয়েছিল। সে সময় হিন্ডেনবার্গ অভিযোগ করেছিল, কোম্পানির হিসাব নিকাশ জালিয়াতি করে বাজার থেকে টাকা তুলছে আদানি গোষ্ঠী। এই রিপোর্ট নিয়ে ভারতের রাজনীতি সহ মার্কিন মুলুকে প্রচুর জলগুলা হয়, তবে এক সময় বিতর্ক তৃতীয় গিয়েছিল। সে সময়ে আদানি গোষ্ঠীর শেয়ার বাজারে মারাত্মক ক্ষতির মুখে পড়ে। কিন্তু আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, নিউ ইয়র্কের ব্রুকলিনে মার্কিন আদালতে দায়ের হওয়া বর্তমান মামলাটি অতীতের সব অভিযোগ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এতে এফবিআই এর তদন্ত রিপোর্ট রয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আদানি এনার্জি গোষ্ঠী মার্কিন লগ্নিকারীদের কাছ থেকে যে ডলার সংগ্রহ করেছিল তা থেকে ভারতে সৌর বিদ্যুৎ প্রকল্প আদায়ের জন্য সরকারি আধিকারিকদের ঘুষ হিসেবে খরচ করা হয়। অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি, সাগর আদানি, বিনীত জৈনরা মার্কিন ও আন্তর্জাতিক লগ্নিকারী সহ ব্যাংকগুলিকে মিথ্যা কথা বলে ডলার সংগ্রহ করে তা ভারতের সরকারি আমলাদের ঘুষ হিসেবে দিয়েছিলেন। ডলারের হিসেবে ঘুষের এই অঙ্কটা প্রায় হচ্ছে 265 মিলিয়ন ডলার, ভারতীয় টাকায় 2200 কোটি টাকা। আদালতে দায়ের করা এফবিআই রিপোর্টে বলা হয়েছে, মার্কিন লগ্নিকারীদের অর্থ সংগ্রহের বিনিময়ে এই সংস্থা দুর্নীতির আশ্রয় নিয়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের টাকা আদায় করেছে ভারতে। এফবিআই এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেমস ই ডেনহি তার রিপোর্টে বলেছেন, নিজেদের বাণিজ্যিক মুনাফার স্বার্থে গৌতম এস আদানি ও তার সংস্থার অন্য 7 জন এক্সিকিউটিভ ভারত সরকারকে ঘুষ দিয়ে তাদের প্রকল্পে অর্থ লগ্নি করানোর কৌশল নিয়েছেন। এফবিআই সব ধরনের দুর্নীতিপুষ্ট চুক্তিকে দ্রুততম সময়ের মধ্যে ফাঁস করে লগ্নিকারীদের স্বার্থ সুরক্ষিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আদানিদের বিরুদ্ধে আদালতে অভিযোগনামায় বলা হয়েছে, 2020 থেকে 2024 সালের মধ্যে ভারত সরকারের কাছ থেকে লোভনীয় সৌরশক্তি প্রকল্পের টিকা আদায়ের জন্য
সরকারি কর্তাদের আদানি গোষ্ঠী $265 মিলিয়ন ঘুষ হিসেবে দিয়েছিল। এর বিনিময়ে আদানি গোষ্ঠীর পরবর্তী 20 বছরে কর বাদ দিয়ে প্রায় $200 মিলিয়ন মুনাফা কামাতো। একে এফবিআই ব্রাইবারি স্কিম বলে রিপোর্টে উল্লেখ করেছে। এফবিআই তাদের তদন্তে গোটা এই ঘুষকাণ্ডে গৌতম আদানির ব্যক্তিগত ভূমিকার কথাও জানতে পেরেছে। রিপোর্টে তার উল্লেখ করে এফবিআই বলেছে, বেশ কয়েকবার গৌতম আদানি ব্যক্তিগতভাবে ভারত সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন। এই ব্রাইবারি স্কিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বৈদ্যুতিন মেসেঞ্জারের মাধ্যমে গৌতম আদানি সরকারি কর্তাদের সঙ্গে এই জালিয়াতি করে যোগাযোগ রক্ষা করে চলতেন বলেও এফবিআই জানিয়েছে। রিপোর্টে এফবিআই জানিয়েছে 2021 জুলাই থেকে 2022 ফেব্রুয়ারি পর্যন্ত ঘুষ দিয়ে রফা করার সৌজন্যে উড়িষ্যা, জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে নিজেদের প্ল্যান থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে বিদ্যুৎ বিক্রি চুক্তি করে আদানি এনার্জি। জানা গিয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন আদালতে 2টি মামলা সমান্তরালভাবে হয়েছে। একটির তদন্ত করছে এফবিআই আর অন্যটি আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের পালাবদলের সময় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে এফবিআই এমন কঠোর রিপোর্ট দুই দেশের সম্পর্ককে নতুন জায়গায় নিয়ে দাঁড় করাতে পারে। জানুয়ারিতেই দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ট্রাম্প ভারত সফরের কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত রসায়ন সারা দুনিয়ারই জানা। ভারতে বিরোধী দলগুলির অভিযোগ, গৌতম আদানির সবচেয়ে ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী মোদী। এমন পরিস্থিতিতে ট্রাম্পের অনুমোদন না নিয়ে আদানির বিরুদ্ধে এফবিআই এত কঠোর পদক্ষেপ নেবে বলে মনে করছেন না ভারতের রাজনৈতিক ও আর্থিক বিশ্লেষকরা। তাদের মতে ঘুরিয়ে মোদী সরকারকে চাপে ফেলারও এটি ষড়যন্ত্র হতে পারে। অন্যদিকে আদানি স্ক্যান্ডালে 8-এর দশকের বহু চর্চিত বুফোর্স কেলেঙ্কারির ছায়াও দেখতে পাচ্ছেন অনেকে। শেষ সময়েও দুই সংস্থা বুফোর্স তাদের কামান বিক্রির জন্য ভারত সহ দুনিয়ার বিভিন্ন দেশের সরকারে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ উঠে, যার জেরে নির্বাচনে পর্যুদস্ত হতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।